শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। কার চুল এলোমেলো, কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। হাওয়া বয়ে শন শন, তারারা কাঁপে, জেনে কি বা প্রয়োজন, অনেক দূরের বন রাঙা হলো কুসুমে, না বহ্নি তাপে। হৃদয়ে মরচে ধরা পুরনো খাপে। হাওয়া বয়ে শন শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। কথার জাদুতে মানুষ ভোলান তিনি। তার কণ্ঠ শুনে শ্রোতারা স্বপ্ন দেখেন, উজ্জীবিত হন। বাংলাদেশে আবৃত্তি শিল্পের বিকাশে নিজেকে সমর্পণ করেছেন সম্পূর্ণভাবে। জীবনের সমগ্রতা জুড়ে শিল্পের এই শাখাটিকে লালন করে চলা মানুষটির নাম রাশেদ হাসান। চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী তরুণ বয়সেই জড়িয়ে পড়েন আবৃত্তি ও থিয়েটারে। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে গড়ে তোলেন প্রমা আবৃত্তি সংগঠন। সেই থেকে 32 বছর ধরে এই শিল্প মাধ্যমে নিরলস কাজ করে চলেছেন তিনি। শুধু দেশেই নয়, একাধিকবার ইংল্যান্ড ও ভারতের বিভিন্ন রাজ্যে আবৃত্তি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন রাশেদ। পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। 1996 সালে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক এবং এবছর বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক তার মধ্যে অন্যতম। 1999 সাল থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য তিনি। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক। একই সঙ্গে সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন রাশেদ। আজকে সারা বাংলা কথোপকথনে এই শিল্পী শোনালেন তার শিল্পবোধ ও শিল্পী হয়ে ওঠার গল্প। কবিতাকে ভালোবাসা যদি বলতে চাই, আসলে এটা এভাবে বলতে হয়, কাজ করতে করতে ভালোবাসা। ছাত্রজীবনে 80-র দশকের কথা বলছি, স্কুল পর্যায়ে স্কাউটিংয়ের সাথে যুক্ত ছিলাম, রেড ক্রিসেন্টের সাথে যুক্ত ছিলাম। সেখানে বাৎসরিক কিছু ক্যাম্প হতো, সেই ক্যাম্পে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, প্রতিযোগিতা হতো, সেগুলোতে যুক্ত থাকতাম, বিতর্ক করতাম, উপস্থিত বক্তৃতায় অংশ নিতাম, একই সাথে কবিতাতেও অংশ নিতাম। এই করতে করতে কবিতার প্রতি ভালোবাসা। আর এভাবে যদি বলি, দেখা যাবে একেবারেই 80-র দশকের শেষে বা 90-এর দশকে, আপনি জানেন সেই উত্তাল সময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, সেই সময়টা একটা তাড়না তো অনুভব করেছি, তারুণ্যের তাড়না, যে সংগঠিত হবার তাড়না, এই সংস্কৃতির সাথে যুক্ত নিজের কাছাকাছি মানুষগুলোকে একসাথে করে একটা সংগঠন করবার তাড়না অনুভব করেছি। সেই তাড়না থেকে সাংগঠনিক আবৃত্তি চর্চার শুরুটা আমরা করেছি। যেটি আমার সাংগঠনিক যাত্রা শুরু, সেটি হচ্ছে প্রমা আবৃত্তি সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। আমার কাছাকাছি সমবয়সী বেশ কয়েকজনকে সাথে নিয়ে আমরা একসাথে যাত্রা শুরু করি প্রমা আবৃত্তি সংগঠনের। সেই কবিতার পথে যাত্রা। এবং সত্যি কথা বলতে শুরুতে এক ধরনের ভালো লাগা ছিল, কিন্তু সাংগঠনিক এই আবৃত্তি চর্চার সাথে যুক্ত হবার মধ্য দিয়ে এক ধরনের ভালোবাসা তৈরি হলো কবিতার প্রতি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা সময়ে গিয়ে দায়বদ্ধতা তৈরি হলো। এবং আমি বিশ্বাস করি এতদিন পেরিয়ে আসবার পরে যে কোনো কাজে হতাশা তখনই আসে না যখন এই তিনটি জিনিসের সম্মিলন ঘটে। একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে দায়বদ্ধতা, আরেকটা হচ্ছে চর্চা। এই তিনটা জিনিসের সম্মিলন ঘটাতে পেরেছিলাম বলেই আমার মনে হয় আজকে সাংগঠনিক আবৃত্তি চর্চার পথে হাঁটছি প্রায় 32 বছর। এবং এভাবে যদি বলি, শুরুটাতে খুব বেশি সহজ ছিল তা কিন্তু না।
সাংগঠনিক আবৃত্তি চর্চার পথ বলি বা শিল্পের পথে হেঁটে যাবার কথাই বলি, সেটা বন্ধুর পথ ছিল। কিন্তু তারপরেও যেহেতু ভালোবাসা আছে, কাজটার প্রতি দায়বদ্ধতা আছে, সব কিছুই সহজ মনে হতে শুরু করল এবং সাথে অনেকগুলো মানুষকে ধীরে ধীরে পেতে শুরু করলাম। সাংগঠনিক এই দীর্ঘ পথ চলায় কত মানুষের যে ত্যাগ, কত মানুষের সময়, কত মানুষের মেধা, তারা সংগঠনের সাথে যুক্ত হয়েছে, এই শিল্প মাধ্যমকে ভালোবেসেছে, তারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে। এই প্রতিটা মানুষের শ্রমে, ঘামে, এই প্রতিটা মানুষের মেধায় সমস্ত কিছু মিলিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে, আজকে প্রমা আবৃত্তি সংগঠন এখানে দাঁড়িয়ে। আমি এভাবেই মনে করি বিষয়টিকে। এখন অনেক আবৃত্তির কর্মশালা হয় ইদানিং, বেশ কয়েক বছর ধরে আবৃত্তির স্কুলিংও হয়। কিন্তু আমরা যে সময়টাতে কাজটা শুরু করেছি সেখানে কিন্তু আবৃত্তির স্কুলিং বলে কোনো বিষয় ছিল না, আবৃত্তি কর্মশালা সেভাবে পাওয়া যায়নি। আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, আমার যে আজকের আমি হয়ে ওঠা বা আজকে আবৃত্তি শিল্পের যে জায়গাটিকে ধারণ করি, সেটা দেখে দেখে, শুনে শুনে, করতে করতে নিজেকে তৈরি করা। আর আপনি যেটা বললেন একদম ঠিক, সঙ্গীতের একটা নির্দিষ্ট স্বরলিপি আছে, ছক আছে। আবৃত্তির সেরকম বাধা ধরা কোনো ছক নেই, কিন্তু মূল জায়গাটা আমি মনে করি বোধ। একজন আবৃত্তিকার সত্যিকার অর্থে কবিতাটার ভেতরকার রসটা আস্বাদন করতে পারে তখনই যখন তার বোধের জায়গাটি সমৃদ্ধ থাকে। এখন প্রশ্ন উঠতে পারে যে বোধ কিভাবে সমৃদ্ধ করব? আমি মনে করি সাহিত্য পাঠের মধ্য দিয়েই কিন্তু একটি মানুষের মনোজগতের একটা সমৃদ্ধ জায়গা তৈরি হয়, যেটাকে আমরা বোধ বলতে পারি। সেই জায়গায় আমি আবৃত্তি করি তার মানে এই নয় যে আমি 50টা আবৃত্তি কবিতা মুখস্থ করলাম, মঞ্চে আবৃত্তি করলাম, হাততালি পেলাম, এটাই বাহবা বাহবা চলল, এটাই শেষ কথা, তা কিন্তু নয়। কবিতাকে সত্যিকার অর্থে যদি আমাকে তার ছবিটা পেতে হয়, আবৃত্তিকার কি করেন? তিনি একটি কবিতা পড়বার মধ্য দিয়ে তার ভেতরকার একটা ছবি নিজের মনের মধ্যে আঁকেন। তারপর তিনি মঞ্চে দাঁড়িয়ে সেটা উপস্থাপনের মধ্য দিয়ে এক অর্থে শ্রোতা দর্শকের সামনে সেই ছবিটিই আবার নতুন করে তৈরি করেন এবং তার কণ্ঠস্বর, তার আবেগ, এগুলোই তার তখনকার ওই ছবি আঁকার রসদ। এই যে এক একটা থ্রোয়িংয়ের এক একটা রং, এক একটা কালার তখনই তৈরি হয় যখন ভেতরকার সে যে নিজে যে ছবিটি তৈরি করেছে মনের মধ্যে, সেটি সত্যিকার কবিতার প্রতিচ্ছবি। এবং চর্চার মধ্য দিয়ে তারপরে সেই ছবিটা তুলে ধরা। এখানে বোধের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সাহিত্য পাঠের মধ্য দিয়ে নিজের মনোজগৎকে সমৃদ্ধ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই একটা ক্যারেক্টারকে যদি তৈরি করতে হয়, ধারণ করতে হয়, অবজারভেশন পাওয়ারটাও এখানে জরুরি। আমার আশেপাশে আমার বন্ধুরা যারা ছিল তাদের মধ্যে কেউ গান করত, কেউ, যেটা হচ্ছে শুরুটা যে আমরা সংগঠন করি, কবিতাটা তার একটা পার্ট ছিল, মানে আবৃত্তি তার একটা পার্ট, আরেকটা পার্টে গানের একটা অংশ ছিল। আমার কয়েকটা বন্ধু তারা গানটা করত, আবার আমার সাথে আরও কয়েকজন ছিল তারা আবৃত্তিটা করত। আমরা মিলিয়েই সবাই মিলে যেন একটা সংগঠনের শুরু করি আমরা। এবং শুরুতে নামটা ছিল আমাদের প্রমা সাংস্কৃতিক অঙ্গন। গানের বিষয়টা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। সেই দুর্বল হয়ে যাওয়ার পরে আমরা কিছুদিন, কয়েক বছর পর গিয়ে প্রমা আবৃত্তি সংগঠন নামে কাজটা শুরু করি। আমরা চেষ্টা করেছি সবসময় আমরা সংগঠনের যারা সদস্য তারাই বিভিন্নভাবে একটা অনুষ্ঠানের যে খরচ সেটা বহন করবার। তারপরে যেটা হয়, সদস্যদের কোনো না কোনো আত্মীয় স্বজন কারো কাছ থেকে যদি কোনো রকম স্পন্সর পাওয়া যায়, কোনো রকম বিজ্ঞাপন পাওয়া যায়, সেটা আমরা কাজে লাগাতাম। সেভাবে করেই হাঁটিয়ে হাঁটি পা পা করে এত দূরে এগিয়ে আসে।
প্রতিকূলতা তো নিশ্চয়ই, এরকম একটি মাধ্যমে কাজ করতে গেলে একটা দীর্ঘ সময় অনেক প্রতিকূলতা পেরিয়েই আসতে হয়। তার মধ্যে একটা বড় প্রতিকূলতা হচ্ছে, আপনি নিজেও জানেন যে একটা সময় একটা তুচ্ছ তাচ্ছিল্যের জায়গা ছিল। আবৃত্তি বলি বা কবিতা পড়ছে বা কবিতা পড়বে, হ্যাঁ, দেখা গেল যে একটা গানের অনুষ্ঠান বা পুরো একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাঝে একটা আবৃত্তি যাবে, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছিল। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আবৃত্তি সংগঠনগুলোর ধারাবাহিক কাজের মধ্য দিয়ে একটা জায়গা তৈরি হয়েছে যে আবৃত্তি ফিলার নয়, এখন আবৃত্তি স্বতন্ত্র একটা শিল্প মাধ্যম। আবৃত্তি মানুষ টিকিট কেটে কিন্তু দেখতে যায় এখন, সেই জায়গাটা তৈরি হয়েছে। পৃষ্ঠপোষকতা একটা বড় অন্তরায় ছিল। আমি যেটা বলেছি যে কাজ করতে গেলে, একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে অর্থের যে বিষয়টা, সেটা সবসময় ঠিকভাবে আমরা পেতাম না, হিমশিম খেতে হতো। তারপরে যদি বলি সংস্কৃতির জায়গায় পারিবারিকভাবেও তো একটা বাধা আসে। যারা ছেলেমেয়েরা কাজ করছে সংগঠনে, তাদের বাড়ি থেকেও তো বলতো, হ্যাঁ, যে আবৃত্তি করে কী হবে, মানে এটা না করলে অসুবিধা কী, বিষয়টা এরকম। অর্থাৎ অন্য শিল্প মাধ্যমগুলো করে আমরা যেটা বলি স্টার হয়ে ওঠা, তার সুযোগ যতটা, এই মাধ্যমে তথাকথিত স্টার হয়ে ওঠাটা অত সহজ কোনো বিষয় নয়। তো স্বাভাবিক বাড়িতে যারা থাকেন তারা তো চান তার ছেলে বা মেয়েটি একটা কাজ করছে, সে কাজের মধ্য দিয়ে একটা তারকা হয়ে উঠুক। কিন্তু এমন একটা মাধ্যম সে বেছে নিয়েছে, তার তারকা হওয়ার কোনো সম্ভাবনা সেখানে নেই। তো বাড়ি থেকেও একটা অনেকের অনীহা তৈরি হয়। সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে যেহেতু বেড়ে উঠেছি, সাংগঠনিক চর্চার কিছু অন্তরায়ের কথা যদি বলি, সমস্যার কথা যদি বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় সংগঠনের যারা প্রধান, তারা তারপরে যারা আছে তাদেরকে খুব বেশি সামনে এগিয়ে যেতে দিতে চান না। তারা হয়তো তাদের একেবারে আজ্ঞাবহ যারা, তাদেরকেই একটু বেশি বেশি সুবিধা দিতে চান। যার হয়তো যোগ্যতার জায়গাটা অনেক বেশি, কিন্তু হয়তো সেরকম আজ্ঞাবহ নয়, হ্যাঁ, সে ভালো শিল্পী, গুণী শিল্পী, তারপরেও হয়তো সেভাবে সেই সুযোগটা পায় না অনেক ক্ষেত্রে। আমি সবার ক্ষেত্রে ঢালাও বলবো না। এ কারণে যেটা দেখা যায় যে অনেক ভালো শিল্পী হারিয়ে যায়, থাকে না। দলগুলো তাদেরকে সেভাবে সামনে এগিয়ে আসতে অন্তরায় হয়ে দাঁড়ায়। দলগুলো বলতে চাচ্ছি, কিছু কিছু দলপ্রধানরা হয়তো দলকে সেভাবে নিজের মধ্যে ধরে রাখে, নিজের কুক্ষিগত করে রাখে। এটা একটা বড় কারণ বলে আমি মনে করি। ভালোবাসাটা তো আসলে এক একজনের কাছে এক এক রকম। তবে কোথায় গিয়ে যেন মনে হয় যে একটা পরিবর্তন ঘটেছে। আমাদের সময়ে যে কষ্ট করে কাজ করা, আমাদের সময়ে যেরকম একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করা, আজকে যারা কাজ করতে আসছে তাদের হাতে সময়ই নেই, বিভিন্ন রকমের কাজ। মানে একটা রিহার্সেলে অনেকগুলো মানুষকে এক জায়গায় যুক্ত করাটাই মানে ঘাম ঝরে যাবার মতো। তো সেই জায়গায় ওদের ব্যস্ততাটা অনেক বেশি। আমাদের সময় আমরা যেন ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো চিন্তা করেই নেমেছিলাম। কিন্তু এখনকার যারা নতুন কাজ করতে আসে তাদের কথা যদি এভাবে বলি, আমি নেগেটিভ ওয়েতে বলছি না, তারা অনেক বেশি মোবাইলে আসক্ত, হ্যাঁ, অনেক বেশি টিউশনি, অন্যান্য কাজ বা যেখান থেকে যেই কাজটা থেকে অর্থ প্রাপ্তি ঘটবে সেরকম কাজগুলোতে অনেক বেশি নিজেকে যুক্ত রাখবার চেষ্টা করে। এই সংখ্যাটাই যেন ধীরে ধীরে বাড়ছে। আমি সব ক্ষেত্রেই, শুধু আবৃত্তির ক্ষেত্রেই বলবো না, মানে পুরো সংস্কৃতি চর্চার ক্ষেত্রেই খুব অনেক বেশি সময় দিবে, অনেক বেশি দায়বদ্ধতা নিয়ে পরিশ্রম করে একজন শিল্পী হয়ে ওঠার যে জার্নি, সেই জার্নিতে নিজেকে যুক্ত করবে, সেই সংখ্যাটা কোথায় গিয়ে যেন একটু একটু কমছে। এই যে আমাদের অতিমারি সময়, এই সময়টার যে ভয়াবহ দিক, সেই বিষয়টার পরেও বলতে হয় একটা ভালো দিকও আমরা পেয়েছি। আমি যদি এভাবে বলি, আমরা কিন্তু এবারে ঘরে ঘরে
রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আগে যেটা ছিল একটা মিলনায়তনে, সেখানে আমরা কিছু মানুষ গেছি, কিন্তু এবারে অন্তর্জালের মাধ্যমে আমরা প্রত্যেকেই বাড়িতে বসে বসে রবীন্দ্রনাথের কবিতা পড়েছি, বাড়িতে বসে বসে রবীন্দ্রনাথের গান গেয়েছি, হ্যাঁ, রবীন্দ্রনাথ সম্পর্কে কথা শুনেছি, কথা বলেছি। হ্যাঁ, একই সাথে আবার যদি আমি বলি যে এই সুবর্ণ জয়ন্তী, এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, আমরা বাড়িতে বাড়িতে তার কবিতা পড়েছি, অনুষ্ঠান করেছি। তো এই যে বাড়িতে সংস্কৃতিটা ঢুকলো, এটা কিন্তু বড় পাওয়া। এবং আমার কাছে মনে হয় অতিমারি চলে যাবে, হয়তো না, অবশ্যই যাবে। ইতিহাস বলে এটা তো আর একেবারে স্থায়ী কোনো বিষয় নয়। সেই জায়গায় অতিমারি চলে গেলেও এই অনলাইনটা একটা অন্যতম প্ল্যাটফর্ম হয়ে সংস্কৃতি কর্মীদের সামনে থেকে যাবে। মঞ্চের চেয়ে হয়তো অনলাইনে অনেক বেশি অনুষ্ঠান আমরা পাব। শুরুটাতে অনেক রকম হয়েছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়েছে, অনেক অনুষ্ঠানের মান নিয়ে কথা উঠেছে, কিন্তু ধীরে ধীরে আমার মনে হয় মানসম্পন্ন একটা প্ল্যাটফর্ম হিসেবে এই অনলাইনটা আমাদের কাজে আসবে বলে আমি মনে করি। অনেক সময় মনে হয়েছে বাংলাদেশটা যেমন ওয়ান সিটি কান্ট্রি হয়ে উঠেছে, সব ক্ষেত্রে মনে হয় সেই প্রভাবই পড়ছে। মানে সব কিছুর ফোকাস হচ্ছে রাজধানী। তো সেই জায়গায় যদি কথা বলি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অনেকটা সেই জায়গা থেকে নিজেকে কাটিয়ে ওঠাতে পেরেছে। আপনি নিজেও জানেন, পুরো বাংলাদেশের আবৃত্তি সংগঠনগুলোর জাতীয় মোর্চা যেটা বলি আমরা, ফেডারেটিভ সংগঠন যেটা বলি, সেটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। তার সাথেও আমি যুক্ত দীর্ঘ বছর। এই কাজগুলো সাংগঠনিকভাবে করতে গিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের একটা বড় সহযোগিতা আমরা পেয়েছি। শুধু আমরা বলে নয়, সংগঠন বিভিন্ন ঢাকার বাইরের, রাজধানীর বাইরের যে সংগঠনগুলো, যে বিভিন্ন আয়োজনে রাজধানীর বাইরে থেকেও শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো, রাজধানীর বাইরের সংগঠনগুলোকে যুক্ত করা, এই বিষয়গুলো পেয়েছি। কিন্তু তারপরেও বলবো, অনেক সময় গিয়ে মনে হয়েছে যে জাতীয় শব্দটি ব্যবহার করার জন্য মনে হয় ঢাকায় গিয়ে থাকাটা অনেক বেশি প্রয়োজন। অন্য যোগ্যতা অর্জন করবার চেয়ে সেটা মনে হয় একটা বড় যোগ্যতা হয়ে ওঠে অনেক সময়। ঢাকাতে একদম সুযোগ পাচ্ছি না তা নয়, তবে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই। ধরেন একটি মিডিয়া আগামী পরশুদিন একটি অনুষ্ঠান করবে, এখন আমাকে যদি বলতে হয় তাকে যাতায়াত ভাড়া বহন করতে হবে, কিন্তু ঢাকার একটি মানুষকে যদি বলে ফেলেন, হ্যাঁ, তাহলে তাকে আলাদা করে যাতায়াত ভাড়া বহন করতে হচ্ছে না। এটা একটা খুব মোটা দাগে যদি বলি। আবার ধরেন হুট করে আপনি একটা অনুষ্ঠান করবেন, আপনি ডাক দিলেই ঢাকা শহরের একজন সহজে রিক্সা বা ট্যাক্সি বা উবারে করে এসে প্রোগ্রামটা করে দিয়ে চলে গেল, 1 ঘন্টা 2 ঘন্টার একটা বিষয়। কিন্তু ঢাকার বাইরের একজন মানুষকে যদি তাকে ডাকতে হয়, তাহলে তাকে একটা পরিকল্পনা করে অনেক আগে থেকে ঠিক করে তাকে ডাকতে হবে। এটা একটা খুব অন্তরায় হয়ে যায় আর কি। দেখা যায় সে কারণে অনেক বেশি আসলে অনুষ্ঠানে যুক্ত থাকে ঢাকা মহানগরে যারা অবস্থান করে, তারা যুক্ত থাকে সেখানে। এটা ঠিক হাউসগুলোকে আমি দোষ দিচ্ছি না, এটা একটা বড় অন্তরায়। একজন শিল্পী হয়ে ওঠা, এই বিষয়টিকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আসলে শুধুমাত্র কিছু ভালো গান করতে পারি, ভালো কবিতা পাঠ করতে পারি, আবৃত্তি করতে পারি, তার মানেই আমি একজন সত্যিকারের শিল্পী তা কিন্তু নয়। এই শিল্পী শব্দের একটা সমার্থক শব্দ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে পরিমিতি বোধ। তাকেই আমার সবচেয়ে বড় শিল্পী মনে হয়, যার অনেক বেশি পরিমিতি বোধ আছে। সেটি তার নিজেকে নিজের প্রকাশ করার জায়গায়, তার পারফরমেন্সের ক্ষেত্রে, তার জীবনযাপনে, সবটা মিলিয়ে এই পরিমিতি বোধ বিষয়টিকে যিনি ধারণ করতে পারেন, তিনি হয়তো একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠার পথে হাঁটতে পারেন দীর্ঘদিন। একই সাথে বলবো, একজন মানবিক মানুষ হয়ে ওঠাটাও জরুরি। মানুষ হয়ে ওঠার পথটি যেমন একটা জার্নি,
সেরকম শিল্পী হয়ে ওঠার পথটাও সারা জীবনব্যাপী হেঁটে যাওয়া, একটু একটু করে শিল্পী হয়ে ওঠা। একজন মানবিক মানুষ যদি আমি না হয়ে উঠতে পারি, আমি আসলে কতটা শিল্পী হয়ে উঠতে পারব? আমার ভেতরটা যদি সেরকম আলোকিত সমৃদ্ধ না হয়, আমি মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, কথাটি বললেই হলো না। একই সাথে আমার মনে হয় শিল্পী সেই যে বিশ্বাসের সাথে কণ্ঠে ধারণ করে। গানের সেই বাণীটি যদি আমি অন্তরে ধারণ না করি, বিশ্বাসের সাথে উচ্চারণ না করি, তাহলে তো আসলে আমি নিজেকেই নিজে ভেঙে আরেকটা জায়গায় নিতে পারলাম না। শুধু মঞ্চে দাঁড়িয়ে বললেই হলো না যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। তাহলে এই যে মানুষ শব্দটি শেষ শব্দ, এর চেয়ে বড় কিছু হতে পারে না, সেটি আসলে কি আমার বিশ্বাসের উচ্চারণ কিনা, নাকি আমার বাড়িতে প্র্যাকটিস অন্যরকম, নাকি আমার সমাজে প্র্যাকটিসটা অন্যরকম? একটা বিষয় এইভাবেই বলি যে বিশ্বাসের সাথে উচ্চারণ, একজন মানবিক মানুষ হয়ে ওঠার পথ ধরে হেঁটে চলা এবং পরিমিতি বোধ বিষয়টি তার মধ্যে থাকা, এগুলি যদি যুক্ত হয় তাহলেই হয়তো তাকে প্রকৃত শিল্পী বলা যেতে পারে। আমরা অনেকেই সংগঠন চর্চা করি, কিন্তু একটু অপরিষ্কারভাবে, মানে স্বচ্ছতা না নিয়েই আমরা কাজটা করে যাই। আমি নিজে হয়তো স্বচ্ছ নই যে কি করছি, কেন করছি, কোন লক্ষ্যে করছি। মানে সংগঠনটা তো অনেকগুলো মানুষ একসাথে মিলিত হওয়া। এই যে মিলিত হবার শক্তি, সেই শক্তিটা কোথায় কাজে লাগাবো? একটা সংগঠিত শক্তি শুধু কি মঞ্চে থাকবে? সমাজে একটা বৈষম্য, সমাজে একটা অনাচার, তার কি কোনো ভূমিকা থাকবে না? সে তো তার নাটকও তার প্রতিবাদের হাতিয়ার। সে কি রাজপথে নামবে না? কবিতা তার কবিতার মানে হাতিয়ার, কবিতা তার প্রতিবাদের হাতিয়ার। সে কি রাজপথে নামবে না? শুধু মঞ্চে থাকবে? সমাজের কোনো বৈষম্য দেখলে আমি কি চুপ থাকবো? আমি শিল্পী, আমি শুধু কবিতা পড়ব, আমার এই বিষয়ে বলার কিছু নেই, আমি তো রাজনৈতিক নেতা কর্মী। কিন্তু সংস্কৃতি কর্মীরও যে একটা সমাজের প্রতি দায় আছে, মাটির প্রতি দায় আছে। কেন করছি কাজটা? আসলে শুধু সংগঠন চর্চা না, আবৃত্তি শুধু কেন করছি? হ্যাঁ, আবৃত্তি ভালোবাসি, আবৃত্তি করছি, কবিতা পড়ছি, ঠিক আছে, কিন্তু একই সাথে এও বিশ্বাস করি কবিতা আমি কণ্ঠে ধারণ করি শেষ পর্যন্ত মানুষের কথা বলবার জন্য, আমার মাটির কথা বলবার জন্য, আমার যে স্বপ্নও আছে সেই স্বপ্নের কথা বলবার জন্য। স্বপ্ন কি? একটা মানবিক সমাজ, একটা মানবিক রাষ্ট্র, এবং সাংগঠনিক চর্চারও মনে হয় সেই জায়গাটিই লক্ষ্য হওয়া উচিত। এই সংগঠিত শক্তি সমাজের শুভ বোধের মানুষগুলোকে এক জায়গায় করবে, সবসময় অশুভ শক্তির বিরুদ্ধে সে দাঁড়িয়ে কথা বলবে, প্রতিরোধ করবে। তাহলেই তো সমাজটা পরিবর্তিত হবে। আজকে রাষ্ট্রের অনেক অগ্রগতির ছবি আমরা দেখি, সেগুলো অবশ্যই দেশ এগিয়েছে, অর্থনৈতিকভাবে এগিয়েছে, অবকাঠামোগতভাবে এগিয়েছে, কিন্তু সমাজটা কোথায় যেন একটু একটু করে পিছিয়েছে। আজকে আমরা যেসব আশঙ্কা দেখি, সাম্প্রতিক সময়ের যে ধর্মীয় উন্মাদনা আমরা দেখলাম, আস্ফালন আমরা দেখলাম অপশক্তির, কারণ কি? সহমর্মিতা কেন আজকে নেই সমাজে? মানুষের যে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কের উষ্ণতা কেন সেটি নেই? তাহলে সমাজে কোথাও ক্ষয় হয়েছে। আজকে থেকে 20 বছর আগে সমাজের মধ্যে যে পারস্পরিক মমতাবোধ ছিল, একজন আরেকজনকে গ্রহণ করার মানসিকতা ছিল, সহিষ্ণুতা ছিল, আজকে কোথায় গিয়ে যেন একটু একটু করে ক্ষয় হয়েছে। কোথায় আমার মনে হয় একটা সময়ে গিয়ে এই ধরনের ঘটনাগুলোর পর যে এতদিনের যেই সাংস্কৃতিক আন্দোলন, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন, আমাদের যে কাজ, কোথায় গিয়ে যেন অর্থহীন মনে হয়।
তো সমাজের আসলে কি পরিবর্তন আসলে আমরা করতে পেরেছি? একটু আগে যে বলেছিলাম যে বাড়িতে বাড়িতে উদযাপনের কথা, আজকে কিন্তু দেখেন আপনি সংস্কৃতি চর্চা বা শিল্পের চর্চা, এই গান আবৃত্তি সবটাই কিছু মিলনায়তন কেন্দ্রিক, নগরভিত্তিক সংস্কৃতি হয়ে গেছে কাজগুলো এবং কিছু মিলনায়তনে ঢুকে গেছে কাজগুলো। আজকে সংস্কৃতিটা পাড়ায় পাড়ায় হারিয়ে গেছে, গ্রামে গ্রামে হারিয়ে গেছে। আজকে কোথায় পুতুল নাচ, আজকে কোথায় বাউল গান, আজকে কোথায় কবির লড়াই? মানে সমাজের মানসিকতাটা গড়ে উঠে তো এগুলোর মধ্য দিয়ে। আগে এই বিষয়গুলো সমাজে ছিল, পাড়ায় পাড়ায় ছিল। আজকে সেগুলো পাড়া থেকে হারিয়ে গেছে, ঘর থেকে হারিয়ে গেছে, শুধু সব কিছু অনুষ্ঠানে চলে গেছে। কতটি অনুষ্ঠান আমি করতে পারলাম, কতবার মঞ্চে উঠতে পারলাম, বিষয়টি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সংস্কৃতিটাকে এখন এই মিলনায়তন থেকে বের করে বাড়িতে আনতে হবে, মিলনায়তন থেকে বের করে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে হবে, গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। তাহলেই হয়তো আমরা যেই স্বপ্নের সমাজের কথা বলি, মানবিক সমাজের কথা বলি, অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলি, তাহলে হয়তো সেটি পাওয়া সম্ভব। আজকে সমাজে ধর্মীয় উন্মাদনা গোঁড়ামি বাড়ছে কেন? এটা তো কমার কথা ছিল। আমার এত গান, আমার এত নাটক, এই সমস্ত কোনো নাটকের মধ্য দিয়ে তো আমি বলিনি যে সাম্প্রদায়িকতার কথা। আমি তো সব নাটকের মধ্য দিয়ে, সব গানের মধ্য দিয়ে, সব কবিতার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার বাণীকেই ছড়িয়ে দিয়েছি। তাহলে আজকে সাম্প্রদায়িক শক্তিরা এত শক্তিশালী হয় কিভাবে? আর আমরা অসাম্প্রদায়িকতার শক্তি বলে যারা নিজেদেরকে বলে বেড়ায়, দাবি করে বেড়ায়, তারাই বিভিন্ন ভাগে ভাগে, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে আছে। আর তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আছে। এটা একটা কোথায় গিয়ে যেন সমস্ত কাজের ভেতরে একটা হতাশার দিক। ব্যক্তিগতভাবে যদি আমার আক্ষেপের জায়গা বলতে হয়, মনে হয় কোথায় গিয়ে একটা জায়গায় ঘুরপাক খাচ্ছি, নতুন কোনো জায়গা তৈরি করতে পারিনি মনে হয়। কোথায় যেন একটা গদবাঁধা স্রোতেই মনে হয় নিজেকে ভাসিয়ে রেখেছে। একটা অন্যরকম কিছু, একটা অন্য মাত্রার কিছু তৈরি করতে মনে হয় ব্যর্থ হয়েছে। স্বপ্নের কথা যদি বলেন, স্বপ্নও সেটাই, যে একটা নতুন কিছু যোগ করতে পারা, এই শিল্প মাধ্যমে নতুন একটা মাত্রা যোগ করতে পারা, একটা অন্য কিছু, অন্য কোথাও, অন্য কোনোখানে। প্রাপ্তি অনেক পেয়েছি। সাংগঠনিক আবৃত্তি চর্চা, ব্যক্তিগত আবৃত্তি চর্চা করতে গিয়ে ভালোবাসা পেয়েছি। দেশে, দেশের বাইরে মঞ্চ থেকে নেমেছি, চিনি না, জানি না, বয়স্ক একজন মানুষ এসে জড়িয়ে ধরলেন বুকে। বাবা, খুব ভাল লাগলো, মনটা ভরে গেল। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া মুশকিল হবে, সেটার কৃতিত্ব সাংগঠনিক আবৃত্তি চর্চায় বলবো, এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকেও সেই কৃতিত্ব দেব। সেটা হচ্ছে বাংলাদেশের এমন কোনো জেলা বা এমন কোনো জায়গা আমার মনে হয় নেই যেখানে গেলে আমার আবৃত্তি পরিবারের একজন মানুষকে আমি খুঁজে পাবো না, যেখানে গেলে আমার খুব একা মনে হবে, যে এখানে মনে হয় আমার কেউ নেই। এটা একটা বড় বিষয় আমার কাছে মনে হয়। নিজের আয়নায় নিজেকে যদি দেখি, এভাবে দেখি, এই শিল্প মাধ্যম নিয়ে সৎ থাকার চেষ্টা করেছি সব জায়গায়। মানুষ হিসেবে আমি কতটা সৎ, কতটা অসৎ সেই বিচারে যাব না, কিন্তু এই শিল্প মাধ্যমের সাথে কখনো অসততা করি, এটাকে অনেকটা প্রার্থনার মতো করেই নিয়েছি এবং সৎ থাকবার চেষ্টা করেছি, একটা শুদ্ধ জায়গায় নিজেকে রাখবার চেষ্টা করেছি। পঠন পাঠনের মধ্য দিয়ে নিজেকে, নিজের মনোজগৎকে সমৃদ্ধ করবার একটা চেষ্টা ছিল। তবে কেউ তো আর স্বপ্নকে ছুঁতে পারে না। যেই জায়গায় পৌঁছতে চাই স্বপ্নে,
তার খুব বেশি পথ পাড়ি দিতে পারিনি। একদিন একজন আমাকে অপমান করেছিল। আমি তাকে রাসপুটিন উপহার দিয়েছিলাম। একদিন একজন আমাকে বেঁধে রেখেছিল। আমি তাকে যিশুর গল্প শুনিয়েছিলাম। একদিন একজন আমাকে মারার চক্রান্ত এঁটেছিল। আমি তাকে সেই চক্রান্তের খরচ জুগিয়েছিলাম। একদিন একজন আমাকে ভালোবেসে হাতে হাত রেখে অগ্নিদগ্ধ হতে চেয়েছিল। আমি ভীরু কাপুরুষ, কিছুই পারিনি দিতে। আজ এই কবিতার আড্ডা তাকেই দিলাম।